প্রিয় শিক্ষার্থীরা, আগের পর্বে তোমরা জেনেছো রেওয়া মিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হয় না। আজকের পর্বে তোমরা জানবে রেওয়া মিলের ডেবিট পাশে কোন কোন দফা অন্তর্ভুক্ত হয় এবং ক্রেডিট পাশে কোন কোন দফা অন্তর্ভুক্ত হয়। সেটার জন্য আজকের ভিডিওতে তোমাদের জন্য কিছু টেকনিক থাকবে, যেই টেকনিকগুলো জানলে তোমরা খুব সহজেই রেওয়া মিলের ডেবিট ক্রেডিটের পয়েন্ট নিতে পারবে। প্রথমেই আসা যাক, আমরা ডেবিটে কোন পয়েন্ট নিব এবং ক্রেডিটে কোন পয়েন্ট নিব, সেটার জন্য কি টেকনিক ফলো করব। শিক্ষার্থীরা, কিছু পয়েন্ট আছে যেই পয়েন্টের বা যেই দফার বা যেই নামের ঠিক পাশাপাশি বিপরীত আর একটা নাম আছে, তাহলে আমরা যে নামটা প্রথমে পাবো সেই নামটা ডেবিটে যাবে, পরের নামটাই কিন্তু ক্রেডিটে চলে যাবে। কেমন তোমাদেরকে যদি বলি, ক্রয় একটা শব্দ আছে, তাহলে ক্রয় শব্দের পাশাপাশি যে শব্দটি আছে সেটা হলো বিক্রয়। তাহলে ক্রয় যদি ডেবিটে যায় তাহলে বিক্রয় চলে যাবে ক্রেডিটে, এখানে কোনো ঝামেলা নেই। তাহলে দেনাদার, এই দেনাদার শব্দটি যদি ডেবিটে যায় তাহলে দেনাদারের সাথে একটা শব্দ আছে পাওনাদার, সেই পাওনাদারটি ক্রেডিটে চলে যাবে। প্রাপ্য হিসাব, এটা যদি ডেবিটে যায় তাহলে প্রদেয় হিসাব অটোমেটিক ক্রেডিটে চলে যাবে। ব্যাংক জমা যদি ডেবিটে যায় তাহলে ব্যাংক জমা অতিরিক্ত এটা ক্রেডিটে চলে যাবে। এভাবে যদি ক্রয় ফেরত রেওয়া মিলের ক্রেডিটে চলে যায় তাহলে বিক্রয় ফেরত রেওয়া মিলের ডেবিটে চলে আসবে। এটা হলো একটা টেকনিক। আর একটা টেকনিক হলো, আমরা যে পয়েন্ট, একটা বড় পয়েন্ট যে পাশে নিব, ওই পয়েন্টের যদি কোনো প্রকারের সুদ থাকে তাহলে সেটা তার উল্টো পাশে চলে যাবে। যেমন ধরো, আমরা ব্যাংক জমা, এটা রেওয়া মিলের ডেবিট পাশে যায়, কিন্তু যদি বলে ব্যাংক জমার সুদ তাহলে কিন্তু এটা ক্রেডিট পাশে চলে যাবে। আমরা জানি বিনিয়োগ, বিনিয়োগ রেওয়া মিলের ডেবিট পাশে যায়, কিন্তু বিনিয়োগের যখনই সুদ বলবে তখন কিন্তু এটা রেওয়া মিলের ক্রেডিটে চলে যাবে। রেওয়া মিলের ক্রেডিটে সকল প্রকার সঞ্চিতি চলে যাবে, সকল প্রকার সঞ্চিতি রেওয়া মিলের ক্রেডিটে চলে যাবে, শুধুমাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদে। পাওনাদার বাট্টা সঞ্চিতি রেওয়া মিলের ডেবিটে যায়, এ বাদে বাকি সকল সঞ্চিতি, যে কোনো পয়েন্টের সাথে সঞ্চিতি দেখলে আমরা ক্রেডিটে নিয়ে নেব। এবার আসি আর একটা টেকনিক। রেওয়া মিলের ডেবিট পাশে মূলত সব যাবে। সব মানে কি? সম্পত্তি এবং ব্যয়। স দিয়ে সম্পত্তি আর ব দিয়ে ব্যয়, এই দুটার ফুল মিনিংয়ে সব হয়েছে। তো সম্পত্তি, যে কোনো পয়েন্টের সম্পত্তি যদি আমি বুঝতে পারি, সেটা চলতি সম্পত্তি হোক, দীর্ঘমেয়াদী সম্পত্তি বা স্থায়ী সম্পত্তি হোক, স্পর্শ করা যাক অস্পর্শ, সবটাই কিন্তু রেওয়া মিলের ডেবিটে যাবে। যেমন সুনাম আমরা স্পর্শ করতে পারি না, কিন্তু সেটা রেওয়া মিলের ডেবিটে যাবে। দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি, কল কবজা, সবগুলোই কিন্তু রেওয়া মিলের ডেবিটে যাবে। আর ক্রেডিটে তাহলে কি যাবে? সকল আয়, যে কোনো আয় রেওয়া মিলের ক্রেডিটে চলে যাবে। সেটার মধ্যে আমরা একটা টেকনিক ফলো করতে পারি, যেমন প্রাপ্ত, পয়ের নিচে ত, প্রাপ্ত বা প্রাপ্তি, এই শব্দ দেখলে আমরা এটা রেওয়া মিলের ক্রেডিটে নিয়ে নেব। সকল প্রকার দায় রেওয়া মিলের ক্রেডিটে চলে যাবে, সকল প্রকার দায় রেওয়া মিলের ক্রেডিটে চলে যাবে। তারপরে তোমার মূলধন, মূলধন রেওয়া মিলের ক্রেডিটে যাবে, অতিরিক্ত মূলধন, মূলধন রেওয়া মিলের ক্রেডিটে চলে যাবে। এভাবেই আমরা রেওয়া মিলকে মিলাতে পারবো, সম্পত্তি এবং ব্যয়গুলোকে ডেবিটে নিয়ে, আয় দায় মূলধনকে আমরা রেওয়া মিলের ক্রেডিটে নিয়ে একটি সঠিক রেওয়া মিল বা শুদ্ধ রেওয়া মিলের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করতে ভুলবে না। যদি ভিডিওটি ভালো লাগে আর আমার চ্যানেলের মাধ্যমে তুমি অ্যাকাউন্টিং শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।